প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজ আমাদের এই অনুষ্ঠানে অতিথি যারা আছেন, চলুন শুরুতেই তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন প্রফেসর গোলাম এম মাতবর। তিনি স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি, নিউ জার্সি, এই নিউ জার্সির এই স্বনামধন্য ইউনিভার্সিটির প্রফেসর এবং একই সঙ্গে লেখক, গবেষক এবং সারা পৃথিবী জুড়ে তার কাজ। আমরা তার মধ্যেও কিছুটা সময় বিভিন্ন সময় পাই। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ শামীম ভাই। জি, আর আমাদের সাথে আছেন মোহাম্মদ করিম চৌধুরী। তিনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং এই দেশে দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলন যেটিকে বোঝায় এবং সাংগঠনিকভাবে তারা এটি করছেন। আসাল নামে যে একটি সংগঠন আছে, এটি পুরোটা আমাদেরকে একটু জানাবেন, পুরো মিনিংটা কি দাঁড়ায়। এবং এটি আমরা জানি এটি খুবই স্বনামধন্য একটি সংগঠন এবং খুবই ইম্প্যাক্ট এই সংগঠনটির আছে, এটা আমরা জানি। আপনি এটির সেক্রেটারি এবং অনেকদিন ধরে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি আপনি পালন করছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অংশ নেওয়ার জন্যে। একটু আমাদের কি কি বিষয় আছে একটু আপনাদের সামনে তুলে ধরি। আর আমাদের মোহাম্মদ করিম চৌধুরী, প্রায় আপনি মিউটে থাকেন, একটু খেয়াল করবেন, কথা বলার সময় আনমিউট করে নেবেন, তাহলে আমরা আপনাকে শুনতে পাবো। হ্যাঁ, একই দিনে সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট টেক্সাসে গেলেন এবং সীমান্ত শরণার্থী অভিবাসী খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের মোহাম্মদ করিম চৌধুরী, আপনারা অনেক দিন ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, তো এটি একটা আমরা গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছি। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে টেক্সাসে ঢোকা শরণার্থীদের গ্রেফতার ও বিচারের বিষয়ে স্টেটটির একটি আইন কার্যকর হওয়ার আগেই বাতিল করেছেন এক ফেডারেল বিচারক। এটি নিয়েও কিন্তু আপনারা একটু কথা বলবেন। তারপরে সেনেটে রিপাবলিকান লিডার নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন সেনেটর জন কর্নিন। মিচ ম্যাককনেলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, ফলে অন্যদের জন্য সুযোগ তৈরি হয়েছে। এটি একটি আলোচনা। সরকারি কার্যক্রমের শাটডাউন এড়াতে দ্বিদলীয় ভোটে একটি স্বল্পমেয়াদী ব্যয় বিল পাস হয়েছে হাউসে। এটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। ইলিনয়ের প্রাইমারি ব্যালট থেকে নাম বাতিলে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো আমরা বুঝতেই পারছি যে আসলে অনেকগুলো খবর আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে। এমনকি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি হুঁশিয়ারিও আছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে। তিনি তো অনেক কথা বলেন, মানে খুব বেশি বলেন না, মানে কিন্তু তার সমগ্র কার্যক্রম নিয়েই তো অনেক কথা হয়, সমালোচনা হয়। সেই জায়গা থেকে তার এই বক্তব্যটিকেও আপনারা কিভাবে বিশ্লেষণ করেন, আমরা সেটি আজকে এই অনুষ্ঠানে আলোচনা করতে চাই। আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই যে আসলে ইউক্রেনের সেনা পাঠালে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি হবে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটি অভিযোগ করেছেন। এবং এর আগে আমরা দেখেছি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তিনি এরকম একটি সম্ভাবনার কথা তুলেছিলেন। যাই হোক, আমরা আলোচনায় যেতে চাই। প্রফেসর গোলাম এম মাতবর, তথ্যটি তুলে ধরি। একই দিনে টেক্সাস সীমান্ত পরিদর্শনে প্রেসিডেন্ট বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। টেক্সাসের ব্রাউন্সভিলে আমেরিকা মেক্সিকো সীমান্ত গিয়ে প্রেসিডেন্ট বাইডেন কংগ্রেসের দ্বিদলীয় সীমান্ত বিল পাশের জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। বাইডেন দাবি করেন সীমান্ত নিরাপত্তার জন্য ওই বিলটিতে দেশের ইতিহাসে সবচেয়ে কঠোর এবং কার্যকর বিধান রয়েছে। এদিকে টেক্সাসের ইগল পাসে সফরে গিয়ে ট্রাম্প বলেছেন বাইডেন প্রশাসন চায় না ইরান, ইয়েমেন, কঙ্গো, সিরিয়ার মতো শত্রু ভাবাপন্ন দেশের হাজারো শরণার্থীকে দেশে প্রবেশের সুযোগ দিয়েছে। মানে উনি বলছেন এটি সুযোগ দিয়েছে, এটি বলছে, কথাটি একটু এভাবে হবে হয়তোবা তার ভাষায়। এতে দেশে অপরাধের ঘটনা বেড়েছে বলে তিনি মনে করেন। ট্রাম্প দাবি করেছেন শরণার্থীরা কারাগার ও মানসিক হাসপাতাল থেকে পালিয়ে দেশে প্রবেশ করেই অপরাধে জড়িয়ে পড়ছে, যা দেশের মানুষের জন্য মারাত্মক হুমকি। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন জো বাইডেন টেক্সাস সফরে এলেও তিনি সীমান্ত পরিস্থিতি দেখতে আসেননি। বাইডেনের এই সফরকে তার ভাষায় তিনি বলছেন লোক দেখানো। তিনি মনে করেন প্রেসিডেন্ট বাইডেন টেক্সাস কিংবা সীমান্ত পরিস্থিতির কোনো পরোয়া করেন না, এটি তার অভিযোগ। এখন আমরা প্রফেসর গোলাম এম মাতবর আপনার কাছে যাই। মোটামুটি ইনফরমেশনগুলো তুলে ধরলাম। আপনি দুই আমাদের নেতার বক্তব্য এবং তারা যে গেলেন, প্রথমত তারা যে একই দিনে টেক্সাসে গেলেন, এই জায়গাটি থেকে আলোচনাটা যদি একটু সূত্রপাত করেন। ধন্যবাদ। আসলে শামীম, আসলে দেখুন 2024 সাল, বিশেষ করে নভেম্বর তার বেশি দূরে নেই, আমি প্রায় অনুষ্ঠানে বলে আসছি, দেখুন ইমিগ্রেশন ইজ গোয়িং টু বি
বিগ ইস্যু। এবং ইমিগ্রেশন আমেরিকার আপনারা জানেন যে পলিটিক্যাল স্পেকট্রামে সবসময় একটা বিগ ইস্যু, ইকোনমি, এডুকেশন, হেলথ, ইমিগ্রেশন। তো একই দিনে এখন আমরা দেখুন একই দিনে দুজন যে গেলেন এবং দে আর লাইক 300 মাইল অ্যাপার্ট ফ্রম ইচ আদার, ইগল পাস এন্ড হচ্ছে ব্রাউন্সভিলে গিয়েছেন হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন, আর ইগল পাসে গিয়েছেন হচ্ছে ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প। সবচেয়ে বড় কথা, সে ওখানে গিয়ে কিন্তু ইগল পাসে আমি এমন এমন স্টেটমেন্টও দেখেছি, কমিউনিটির লোকেরা বলছে ইউ আর নট ওয়েলকাম হিয়ার, the way you are trying to criminalize the people, those who are trying to pass the border for the well-deserved cases like the asylum or any other like coming to rejoin the families. দেখুন আপনার এখানে একটু আনতে হবে আমাদের, আপনি যে বললেন তার সাথে গিয়েছেন ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে গ্রেগ অ্যাবট, হু ইজ নাও দ্য কারেন্ট দ্য গভর্নর, এবং হুইল চেয়ারে গিয়েছেন উনি দেখলাম। দেখুন সে কিন্তু SB4 যেটা যে টেক্সাসের সেটা পাস করতে যাচ্ছিল, এটা পাস করলে হতোটা কি? এটা পাস করলে আপনার যেটা হতো যে they could arrest anyone whoever actually like they say misdemeanor যে ক্রাইম এটা তারা যে এখানে পাস করলো মেক্সিকো বর্ডার দিয়ে, এবং তাদেরকে যে কোনো জেলে দিতে পারবে 180 days উইদাউট এনি তো যেটা আমরা জানি ASAAL আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এবং জাস্টিস ডিপার্টমেন্ট এটা হল করেছেন। এখন এখানে কি আরো সে অনেক বড় বড় কথা বলছেন যে জো বাইডেন কিছু করেন নাই। আমার এখানে কিন্তু বরাবরই একটা প্রশ্ন, সে তো বলছিল সে ওয়াল করবে পুরো মেক্সিকোর বর্ডারে, 4 ইয়ার্সে তো কিছুই করেন নাই। এবং দেখুন জো বাইডেনের সময় যতগুলো ইমিগ্রেশন রিলেটেড বিল আছে সবগুলোকে তারা একদম প্রথমেই একদম শুরুতেই কিন্তু দে কিল ইট, অর্থাৎ বাইপার্টিসান কোনো কিছু করতে দেন নাই। এবং প্রেসিডেন্ট এমন এমন চিন্তা এখন চলছে যে এক্সিকিউটিভ অর্ডার বোধহয় করতে হবে। সে আরো বলেছেন যে এটা ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প এবং আসলে এটা গ্রেগ অ্যাবটই বলছেন যে গভর্নর যে গত 2022 এবং 23-এ প্রায় 2 মিলিয়ন ইলিগালি ক্রস করেছেন বর্ডারে আর কি, এবং তারা বলেছেন এখানে অনেক ধরনের ফ্যাটানাল আপনি যে একটু আগে বললেন যে বিভিন্ন ধরনের যে ক্রিমিনালরা এসেছেন এই ধরনের বিভিন্ন, এবং কমিউনিটিতে বলছে যে এটার একটা বিরূপ প্রভাব পড়ছে কমিউনিটিতে। এবং আমরা জানি যে তারা কিন্তু অন্যান্য স্টেটও ইনক্লুডিং আপনারা যেখানে আসেন নিউ ইয়র্কে, সেখানেও কিন্তু তারা কিন্তু এই ধরনের যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদেরকে কিন্তু তারা বাস দিয়ে কিন্তু ট্রান্সপোর্টেড করেছেন। সো কোয়েশ্চন হচ্ছে এখন যে জয়েন্ট যখন একটা কোলাবোরেশনের কথা বলা হয় ইমিগ্রেশনের ব্যাপারে, দেয়ার পিপল দে নেভার কোঅপারেট। এবং যে বললেন যে প্রত্যেকটা রাদার উল্টো SB4 is a discriminatory actually bill and the act, and they wanted to establish this thanks to the institution in this country, বিশেষ করে জাস্টিস ডিপার্টমেন্ট and of course ASAAL both stood up against it. আদারওয়াইজ আপনি দেখুন তারা কিন্তু এতে করে হতো কি ভিকটিম হতে কিন্তু অনেক কিন্তু রিয়েল ওয়েল ডিসএপয়েন্টেড। আমরা কেউ চাই না কিন্তু আপনার ইললিগালি কোনো ক্রিমিনাল আমেরিকাতে আসুক, এটা কিন্তু আপনার আমার সবার জন্য কিন্তু এটা সিকিউরিটির জন্য থ্রেট, আমাদের ছেলে মেয়েদের জন্য থ্রেট, এবং আমরা জানি। কিন্তু কথা হচ্ছে আপনি 2-4 জন এই ধরনের আমরা বিভিন্ন সময় স্টোরিগুলো শুনেছি, এন্টায়ার পপুলেশনকে ইউ ক্যান নট ব্লেম। সো দ্যাটস ফর দ্য ব্লেম গেম। এদের আসলে ইস্যুটা হচ্ছে আপনার রিপাবলিকান পার্টির হচ্ছে দ্য ব্লেম, যেমন তারা পার্সোনাল রেসপন্সিবিলিটির কথা বলে। আপনি দেখুন যে সবসময় একটা কথা বলছে পিপল শুড বি রেসপন্সিবল ফর দেয়ার, বাট what are you doing? অন্য সাইড থেকে প্রিভেন্টিভ সাইড থেকে দেখে না যে what are the facilities, safety net, social systems, in order to nurture them, in order to provide them education, good health care. What are you doing? এবং আপনি দেখুন যে হয়তো একটু পরে বোধহয় আমরা আলাপ করবো যেটা আপনার যে এখন যে গভর্নমেন্ট শাটডাউনের কথা বলছে, শাটডাউনের মধ্যে আপনি দেখবেন যে দুটো ভাগে তারা বললো, একটা মার্চের 8-এ বোধহয়, একটা মার্চের 22-এ। মার্চের 8-এ 19 গুলো রাখছেন এবং মার্চের 22nd-এ 19 গুলো রাখছেন। এই যে সেফটি বিলের কথাগুলো বললাম, হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস, এইগুলো ভেটেরান অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু রাখছে কিন্তু আপনার মার্চের 22 তারিখের দিকে। অর্থাৎ তারা হোয়াট আর দে ট্রাইং টু ডু? দে আর ট্রাইং টু অ্যাকচুয়ালি জাস্ট নেগোশিয়েট অ্যান্ড ট্রাই টু স্ল্যাম all those, ওই যে পার্সোনাল রেসপন্সিবিলিটি বলে যে মানুষ শুড বি রেসপন্সিবল ফর দেয়ার own affairs and their own well-being. So name and blame and framing, the kind of thing, that's like I think a scapegoating people. Exactly immigration ব্যাপারে কিন্তু they never actually came up with. That's what President Joe Biden said, that let them to give some policy,
left them to come and join with me to work on immigration. Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে আবার ফিরবো। আসলে আমরা একটু মোহাম্মদ করিম চৌধুরীর কাছে যাই, তিনি আসালের সেক্রেটারি। একই দিনে বাইডেন এবং জো বাইডেন আমাদের প্রেসিডেন্ট এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেক্সাস সীমান্ত পরিদর্শনে যাওয়ার বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটিকে আপনি নির্বাচনী কার্যক্রমের অংশ মনে করেন কিনা, নাকি আসলে দুই নেতাই গিয়েছেন সমস্যার সমাধানের অংশ হিসেবে? ধন্যবাদ শামীম ভাই, আপনি বলছিলেন যে আসাল সম্পর্কে বলার জন্য আমরা কি বুঝে, আমাদের দর্শকদের অনেকেই আসালটাকে শুনে থাকে এক নামে পরিচিত সারা আমেরিকাতে, উত্তর আমেরিকায়, এমনকি আমেরিকার বাইরেও আজকাল এটা অনেক পরিচিত। অনেকটা আপনাদেরকে ধন্যবাদ দেওয়া যায় সেই জন্য। তো অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার, অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার। ওয়াই আমরা অ্যালায়েন্স বলছি? কারণ সাউথ এশিয়ান আমেরিকানদের ভিতরে অনেক ধরনের অর্গানাইজেশন আছে, এথনিক গ্রুপস আছে, এবং লেবার বলতে আমরা যেটা বুঝাই সেটা হলো যে এনিওয়ান ওয়ার্কিং ইন এক্সচেঞ্জ অফ মানি, ওয়েজ, পেমেন্ট, সেটাকেই আমরা লেবার বলে থাকি। সেই অর্থে ওই ব্রডার সেন্সে যারাই আমরা কাজ করি, ইনক্লুডিং ইউএস প্রেসিডেন্ট টু দ্য শপকিপার ইন আওয়ার নেইবারহুড, দে আর উইদিন দ্যাট ক্যাটাগরি। তো আমাদের যেমন আছেন অনেক প্রফেসর, অনেক পিএইচডি হোল্ডার, অনেক অ্যাটর্নি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেশনাল লোক আমাদের মেম্বার এখানে। অতএব সেই সুবাদে আমরা, যদিও আমাদের কালচারের সাথে অনেক সময় বলা হয় যে এটা একটা শুধু শ্রমিক আন্দোলন, এটা একটা বৃহত্তর শ্রমিক এবং কমিউনিটিকে সম্মিলিত করে এটা একটা আন্দোলন গড়ে তুলছি টু প্রটেক্ট আওয়ার দ্য ইন্টারেস্ট অফ সাউথ এশিয়ান ডায়াসপোরা হিয়ার ইন আমেরিকা, নর্থ আমেরিকা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার প্রশ্নের জবাবে সরাসরি আসি। মাথবর ভাই খুব সুন্দর করে আলোচনা করেছেন যে এটা কি দুইজন কেনই একই সময়ে গেলেন। আমি বলবো না যে এটা কাকতালীয়। হোয়াইট হাউসের যেমন নিজস্ব স্কেজুয়ালিং ব্যাপার আছে, এটা অনেকটা 3 মাস আগে থেকে স্কেজুয়াল করা থাকে। এমনকি আজকের যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারও এরকম স্কেজুয়ালিং এর ব্যাপার আছে। তবে আমরা এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি যে দুইটা রাজনৈতিক দলই যদি মনে করে যে ইমিগ্রেশন ইজ এ বিগার ইস্যু ফর আওয়ার নেশন এবং ইলেকশনের আগে দিয়ে তারা এই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছেন, সেখানে আমাদের মনে হয় একটা আশার লক্ষণ দেখা যায় যে জাতি হয়তো তার সমস্যার কথাটা সমাধান অনুধাবন করতে পারছে, হাউ বিগ দ্য প্রবলেম ইজ, হাউ সিরিয়াস ইট ইজ ফর আওয়ার নেশন। আপনি জানেন আমেরিকা একটা নেশন অফ ইমিগ্রেন্টস। উইদাউট ইমিগ্রেন্ট দিস কান্ট্রি ক্যান নট রান লঙ্গার। আমি এমন কি বলবো যে 10 বছর যদি আপনি ইমিগ্রেশন বন্ধ রাখেন, এই দেশটি সম্পূর্ণভাবে কোলাপস হয়ে যাবে, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে। এখন এই সময় নির্বাচনের আগে দিয়ে কেন দুই দলের এখন পর্যন্ত আমরা যতটুকু জানি দুই দল থেকে, ডেমোক্রেটিক এবং রিপাবলিকান থেকে, এই দুইজনেই প্রার্থী মনোনীত হওয়ার সম্ভাবনা খুব বেশি এখন পর্যন্ত। যে কোনো সময় যে কোনো পরিবর্তন আসতে পারে, আমরা সেটাকে বিবেচনায় না রেখে শুধু বলবো এখন পর্যন্ত আমাদের কাছে যে ইনফরমেশন, এই দুই দলের প্রার্থী হতে পারেন। এবং দুই দলই কি চাচ্ছেন যে আমাদের যে সাউদার্ন বর্ডার, অথবা সাউদার্ন বর্ডার বাদ দিয়ে যদি আমরা বলি যে কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন রিফর্মের কথা দুই দলেই বলে আসছেন। এমনকি আপনি জানেন যে বর্তমান যে সংসদ, বর্তমান যে কংগ্রেস, এই কংগ্রেসে রিপাবলিকানরা অনেকটা ভঙ্গুর। যদিও তাদের স্পিকার, তারা সংখ্যাগরিষ্ঠ আছেন কিনা এখন আর বলা যাবে না, তবে যে পর্যায়ে আছে তাতে করে ডেমোক্রেটরা এই সংসদের দায়িত্ব নিতে চাচ্ছে না কংগ্রেসের, যার ফলে রিপাবলিকান তারাই লিড করতেছে, সেখানে তাদের স্পিকার আছেন। তারা কিছুদিন আগে খুব সুন্দর একটা ডেমোক্রেটদের সাথে মিলে বাইপার্টিশন ইমিগ্রেশন বিল উপস্থাপন করছেন।
এটা সিনেট থেকে গেছে, ইউএস সিনেট থেকে, আপনারা জানেন যে সেখানে গেছে। এবং সেই বিলের আওতায় যদি বিলটা পাস হতো, এবং প্রেসিডেন্ট বাইডেন বারবার বলছিল যে যেদিন পাস হবে সেদিনেই আমি সেই বিলটা আইনে পরিণত করব, মানে আমি স্বাক্ষর করব। আপনি জানেন যে প্রেসিডেন্সিয়াল কিছু রিভিউ আছে, অনেক কিছু আছে, কিন্তু প্রেসিডেন্ট ওয়াজ ইগার টু সাইন দিস বিকজ ইট ইজ এ ন্যাশনাল আর্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি, অ্যান্ড উই মে হ্যাভ টু ডু দিস থিং। সো আপনি জানেন যে বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে অফিসিয়ালি বলা হচ্ছে যে 1,56,600। আপনি সিটিতে কাজ করেন, আমরা সিটিতে বাস করি, আমার তো মনে হয় এখানে মোর দেন 3 লক্ষের উপরে ইমিগ্রেন্ট আছে যারা এই অ্যাসাইলাম সিকার্স, এবং সিটি ইজ হ্যাভিং সো মাচ ফাইন্যান্সিয়াল ট্রাবল, সোশ্যাল ট্রাবল, অ্যান্ড মেনি আদার ইস্যুস টু অ্যাড্রেস দ্যাট ইমিগ্রেশন ক্রাইসিস। তো আমি যেটা বলবো, রিপাবলিকানরা দেখুন, রিপাবলিকান কংগ্রেস, রিপাবলিকান যে স্পিকার, সেই বিলটিকে কোনোভাবেই হাউসে উঠতে দিচ্ছে না। একটু বিতর্ক হলেই বিলটা পাস হয়ে যাবে, কেননা তিনি ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন না যে ইলেকশনের আগে এই বিষয়টা সলভ হোক, সো হি ক্যান ইউজ দ্যাট অ্যাজ এ স্কেপগোট এগেইনস্ট এ পপুলার প্রেসিডেন্ট জো বাইডেন। আমার মনে হয় আমরা এই জায়গাটা ঠিক। জি, তো এখন আমরা আসলে যে আর কিছু যুক্ত করতে চাইছেন, আমরা একটু এই প্লিজ বলেন। এর ধারাবাহিকতায় আমরা পরের প্রশ্নটিতে যেতে চাই, কারণ ইমিগ্রেশন নিয়ে আমরা কথাটা এই পর্বে শেষ করে পরে অন্যান্য বিষয়গুলোকে আমরা একটু স্পর্শ করতে চাই। আপনাদের দুজনের কাছ থেকে একটু কমেন্ট চাচ্ছি। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে টেক্সাসে ঢোকা শরণার্থীদের গ্রেফতার এবং বিচারের বিষয়ে স্টেটের একটি আইন কার্যকর হওয়ার আগেই বাতিল করেছেন এক ফেডারেল বিচারক। SB 4 নামের ওই আইনটি আগামী 5ই মার্চ থেকে কার্যকর হওয়ার কথা ছিল, তবে জাস্টিস ডিপার্টমেন্ট ও আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এটিকে চ্যালেঞ্জ করে। সেটি গ্রহণ করে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের আদালত বিচারক ডেভিড এজরা জানিয়েছেন, সংবিধান অনুযায়ী ফেডারেল সরকারের অনুমতি ছাড়া কোনো স্টেট কর্তৃপক্ষ অভিবাসন আইন পাশ করতে পারে না। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবেন। করিম চৌধুরী, আপনি প্রথমে একটু কমেন্ট করবেন, তারপরে আমরা গোলাম মাতবরের কাছে যাব। দেখুন, আমাদের কনস্টিটিউশনটা এমনভাবে সাজানো, কিছু কিছু বিষয় রয়েছে ফেডারেল গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত, পরিচালিত এবং তাদের কন্ট্রোল সম্পূর্ণভাবে। তার মাঝে একটা হলো ইমিগ্রেশন, কারণ কোনো স্টেট ইমিগ্রেশনের বিষয় নিয়ে কোনো আইন প্রণয়ন অথবা নিয়ন্ত্রণ করতে পারেন না, এবং সেটা তাদের করার এখতিয়ার নাই। এবং সেটা বিচারপতির আজকের যে রুলিং, সেখানে স্টিপুলেশনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। তাহলে তো 50টা স্টেটেই তারা নিজ নিজ ইমিগ্রেশন রুল প্রণয়ন করবে তাদের সাথে। We are getting into a big mess instead of a one stop greater solution nationwide. সেখানে হলো যেমন ফেডারেল গভর্নমেন্ট ইমিগ্রেশন, হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, এই বিষয়গুলো কন্ট্রোল করেন। যে সমস্ত জিনিসে ন্যাশনাল, আপনার ইমিগ্রেশনের মতো একটা জিনিস যেখানে আমাদের ন্যাশনালিটি দেওয়ার বিষয় আসে, সেটা তো সাধারণ মানুষের বোধগম্য থেকেই বোঝা যায় যে এটা ফেডারেল গভর্নমেন্টের হাতেই থাকা উচিত, এবং সেখান থেকেই এটা নিয়ন্ত্রিত হওয়া উচিত, এবং আমাদের কনস্টিটিউশনে ওইভাবেই বলা আছে। কিন্তু দেখুন, টেক্সাসের গভর্নর এবং টেক্সাসের জনগণ, টেক্সাসের আইন প্রণেতারা দীর্ঘদিন ধরে অ্যান্টি ইমিগ্রেন্ট। তাদের কথাটা আমাদের বুঝতে হবে। আমরা 1,57,600 ইমিগ্রেন্টদের নিয়ে এখন যে ট্রাবলে আছি, তাদের ব্যাকইয়ার্ডে মিলিয়নস অফ ইমিগ্রেন্টস আর দেয়ার। সো আমি যে গভর্নর এই জিনিসটা উঠিয়েছেন, এটা অনেকটা রেসিজম এবং অনেকটা অ্যান্টি ইমিগ্রেন্ট। সেই সাথে আমি এটাও বলবো, ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ রেসপন্সিবিলিটি টু প্রোভাইড দ্য রিসোর্সেস টু ম্যানেজ দিস ইনফ্লাক্স অফ ইমিগ্রেন্টস ইন দেয়ার বর্ডার। Without that, a state cannot afford that kind of influx, and financially, socially, and law and order situation of that state is at risk. So federal government must and should provide adequate resource to address that. অসংখ্য ধন্যবাদ। আমরা জি এই পর্যায়ে আমরা প্রফেসর গোলাম মাতবর আপনার বিশ্লেষণটা শুনতে চাই। ধন্যবাদ। আসলে আমি কিছুটা টাচ করছিলাম আমার প্রথম ডেলিভারেশনে, তবে তার আগে আমি একটু বলতে চাই এখানে। আসলে দেখুন, আমরা বেশ করে সাউথ এশিয়ান, বিশেষ করে বাংলাদেশি বা অন্যান্য ছোট কান্ট্রিগুলো, আমাদের এন্ট্রান্স কিন্তু ইউনাইটেড স্টেটসে 80-র দশক থেকেই কিন্তু। তো আমি একটু এখানে বলতে চাচ্ছি যে ASAAL যেটা বললো, অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান লেবার্স, এই অর্গানাইজেশনগুলো কিন্তু আমরা উই ডোন্ট পে অ্যাটেনশন টু ইট।
আপনি দেখুন আপনার ইউ হ্যাভ টু ডু দ্য অ্যাডভোকেসি ফর ইউর ওন বিহাফ। তো এই ধরনের একটা প্রতিষ্ঠান আমি আসলে কনগ্রেচুলেট করি সেক্রেটারি হিসাবে যে মোহাম্মদ করিম চৌধুরী এবং প্রতিষ্ঠাতা আমরা জানি মাফ ভাই, দে হ্যাভ ডান ট্রিমেন্ডাস থিং। আমাদের কিন্তু উই হ্যাভ টু স্ট্যান্ড ফর আওয়ার রাইট, এন্ড দিস ইজ সামথিং, এন্ড this kind of movement they are related to ASAAL directly, right? So আমাদের কমিউনিটির জন্য কিন্তু বিরাট অ্যাডভোকেসি গ্রুপ আর কি। তো SB4 আমার কাছে যেটা মনে হয়, আসলে সুন্দরভাবে কিন্তু করিম ভাই বলেছেন যে লেটেস্ট এটা আপনি দেখুন আমেরিকাতে সবচেয়ে বড় যে ইয়াটা হচ্ছে আমাদের সিভিক রাইট। আমি মনে করি SB4 ইজ এ থ্রেট টু সিভিক রাইট, এবং SB4 এ যেটা করতে চেয়েছেন এটা হচ্ছে ক্রিমিনালাইজ করা মানুষকে। যে আমি একটু আগে বলতেছিলাম যে আপনার পুরো এন্টায়ার লটকে দুই একজনের জন্য সবাইকে আপনি জেনারেলাইজ করতে পারেন না, যেটা ব্লেমিং দ্য ভিকটিম, এটা হচ্ছে তাদের কিন্তু মূল ফিলসফি, ব্লেমিং দ্য ভিকটিম, পার্সোনাল রেসপন্সিবিলিটি এভরি ফর দেম টু পার্টি। তো এখানে সবচেয়ে বড় কথা যে জাজ, এবং আমরা জানেন কিন্তু এটা মার্চে কিন্তু বেশি নেক্সট উইক থেকে কিন্তু এটা কার্যকর করার কথা ছিল, যে এটা কিন্তু অ্যাকচুয়ালি কনগ্রেচুলেট দ্যাট জাজ ইনস্টিটিউশন এসে কাজ করে। আর এখানে দেখুন আমরা জানি লোক প্রশাসনের বিশেষ করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের দুটো ফাংশন থাকে, একটাকে বলা হয় রিটেইন ফাংশন, একটাকে বলা হয় আপনার ডেভেলপমেন্ট ফাংশন। রিটেইন ফাংশন ইউজুয়ালি ফেডারেল গভর্নমেন্টের থাকে, তবে ইউনাইটেড স্টেটস কিন্তু এখানে একটু অন্য ধরনের, ভিন্ন ধরনের। সেটা হচ্ছে এখানে এক একটা স্টেট কিন্তু সভরিন ইন দেয়ার ওন অ্যাফেয়ার্স। বাট আপনি দেখুন যেমন প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রার্থীতে আমরা জানি বিভিন্ন জায়গায় নাকচ করে দিচ্ছে, যেহেতু এইটা কিন্তু ইনসারেকশনে কন্ট্রিবিউট করেছেন, কিন্তু তারপরেও কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে স্টেট শুড নট হ্যাভ দ্য রাইট টু ডিটারমাইন অল দোজ থিং। তো এক্স্যাক্টলি এটা কিন্তু আসলে এটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের এখতিয়ার, এবং ফেডারেল গভর্নমেন্ট কিন্তু এখানে স্ট্যান্ড আপ করেছে, অর্থাৎ এখানে ইনস্টিটিউশন যে দেশে কাজ করে সেটাই। তা আমরা কিন্তু জনগণ কিন্তু এগুলো দিয়ে কিন্তু আমরা মনে করি দিস আর আওয়ার protection, and that's what exactly they have done, super job in this thing. তো SB4 এটা কতল করে দিয়েছেন, আমি খুবই খুশি, এটা একদম ইয়ে করে দিয়েছেন। এটা কিন্তু আসলে এবং হিউম্যান রাইটস এর ক্ষেত্রেও কিন্তু এটা ইজ বিগ থ্রেট। আমেরিকা যে সবসময় হিউম্যান রাইটস নিয়ে যে সবচেয়ে বড় বেনিটি, সবচেয়ে বড় অহংকার যেটা বলে আর কি, আমরা তো বিতর্কিত এখন হিউম্যান রাইটস, এটা কিন্তু আরেকটা বিতর্কিত হতো হিউম্যান রাইটস। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। একটা ছোট বিরতিতে যেতে হবে, ফিরে এসে আরো বেশ কয়েকটি বিষয় আছে আলোচনা করব, সঙ্গেই থাকবেন। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরও একবার, যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন। আশা করছি ভালো আছেন আপনারা। এ পর্যায়ে আমরা যে বিষয়টি আলোচনায় আনবো সেটি হচ্ছে যে আমাদের যে স্বল্প সরকারি কার্যক্রমের শাটডাউন এড়াতে দ্বিদলীয় ভোটে একটি স্বল্পমেয়াদী ব্যয় বিল পাশ হয়েছে হাউসে। 320 এবং 99 ব্যবধান ভোটে পাশ হয় বিলটি। 97 জন রিপাবলিকানের সঙ্গে 2 জন ডেমোক্রেট আইন প্রণেতা বিলটির বিপক্ষে ভোট দেন। সেনেট মেজরিটি লিডার চাক শুমার জানিয়েছেন, সেনেটে বিলটি পাশের জন্য যত দ্রুত সম্ভব ভোটের আয়োজন করা হবে। প্রশ্নটি হচ্ছে, গভর্নমেন্ট শাটডাউন এড়াতে কিছুদিন পর পর এভাবে স্বল্প মেয়াদী বিল পাশে দীর্ঘমেয়াদে প্রশাসনের কার্যক্রমে প্রভাব পড়ে। এটি একটি। আরেকটি হচ্ছে তারপরও একটি বিল পাশ হয়েছে, সেখানেও আমরা দেখলাম প্রায় 99 জন বিরোধিতা করেছে, তার মধ্যে 2 জন আবার ডেমোক্রেট রয়েছেন। প্রফেসর গোলাম মাতবর। দেখুন, আমরা জানি, আপনি সঠিক যথাযথভাবেই বলেছেন যে আসলে কয়েকদিন পর পরই শাটডাউন, বিশেষ করে এটা শাটডাউনটা আসলে করার হুমকিটা আসে যখনই আপনার ধরেন এই স্লিম মেজরিটি থাকে এবং অন্য পার্টি তখন সেটাকে উইপন হিসাবে ইউজ করতে চায়, অপোজিশন পার্টি পার্টিকুলারলি। তখন তারা মনে করে যে এই শাটডাউন করে গভর্নমেন্টকে তাদের যে এক্সিকিউটিভ যে কাজকর্মগুলো ইমপ্লিমেন্টেশন করা, এগুলো যাতে তারা রহিত করতে পারে, এই ধরনের একটা কিন্তু স্ট্র্যাটেজি তারা নেয়। তো আমি মনে করি এইবার যে মাইক জনসন যেটা করেছেন আর কি, এটা সে মনে করছে এটা কিন্তু ইট কামস টু হিম, হি ইজ দ্য স্পিকার অফ দ্য হাউস,
it actually kind of going to be blame on him. সো শেষ যেটা করেছেন তার তো কনজারভেটিভ যে পার্টি আছে তারা তো দে আর নট হ্যাপি, এবং দেখেন ভোট দিয়েছেন আপনার, তাদের বোধহয় টোটাল বলেন 113 জন রিপাবলিকান, 207 জন ডেমোক্র্যাট ভোট দিয়েছেন। তো এইখানে যেটা তারা করতে চাচ্ছেন যে দুই ভাগে করেছেন, এটা একটা হচ্ছে মার্চের 8 আর একটা হচ্ছে মার্চের 22, এবং সেখানে 6টা করে বিভিন্ন এরিয়াগুলোকে তারা ডিমার্কেট করেছেন। ওই যে আমি একটু আগে বলছিলাম যে আপনার দেখুন সোশ্যাল সেফটি নেট, তারপরে হোমল্যান্ড সিকিউরিটি, গভর্নমেন্ট, ফরেন অপারেশনস, আপনার লেজিসলেটিভ ব্রাঞ্চ, এগুলো সবগুলো কিন্তু রেখেছেন কিন্তু 22 তারিখের দিকে, শেষের দিকে। আর প্রথম দিকে রেখেছেন যে এফডিএ, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, হাউজিং, আরবান ডেভেলপমেন্ট, ভেটেরিয়ান অ্যাফেয়ার্স, ইন্টেরিয়ার, এনার্জি, জাস্টিস ডিপার্টমেন্ট, অল দোজ থিংস আপনারা রেখেছেন। তো ওরা যেটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে তারা কালক্ষেপে সময় করে যত নেগোশিয়েট করে, যত তাদের মতো করে কনজারভেটিভ ওয়েতে তারা যাতে এগুলো বিলগুলোকে যাতে তারা তাদের ইনফ্লুয়েন্সটা করতে পারেন। সো দ্যাটস হোয়াট দে আর ট্রাইং টু ডু। কিন্তু এই শাটডাউনে যেটা সবচেয়ে বড় সমস্যা যেটা হয় আপনার, যে এক্সিস্টিং কারেন্ট যে আপনার এগুলো, যেমন আমরা গত শাটডাউনের সময় যেটা সবাই বলছিলাম যে এটা আমাদের যে আর্ম ফোর্সেস যারা বাইরে আছেন, হ্যাঁ, বিশেষ করে ডিপ্লয়মেন্টে যারা আছেন, দ্যাটস গোইং টু এফেক্ট, এবং পুরো ডিপার্টমেন্ট অফ ডিফেন্সকে কিন্তু এফেক্ট। তো এখন যেটা করছে সেটা হচ্ছে দেখেন আপনার শর্ট টার্ম এটা কিন্তু তারা করেছেন যে 6টা করে, এবং সে এখন আলটিমেটলি কিন্তু দে উইল নেগোশিয়েট, দে উইল ট্রাই টু নেগোশিয়েট অল দোজ থিংস উইথ দ্য কারেন্ট দ্য অ্যাসেন্ডিং গভর্নমেন্ট হুইচ ইজ লাইক দ্য ডেমোক্রেটিক পার্টি। আমার মনে হচ্ছে এখানে আলটিমেটলি মাইক জনসন ইজ ইন হট সিট স্পিকার হিসেবে, এবং এই প্রাইসটা কিন্তু গতবার পে করতে হয়েছে আপনার ফরমার স্পিকারকে আর কি, এবং হি হ্যাড টু ইভেন লিভ ফর দিস। তো মাইক জনসন শর্ট টার্মে তার যে কনজারভেটিভ গ্রুপটাকে কিন্তু সে কিছুটা কিন্তু নেগোশিয়েট এবং ম্যানেজ করতে পেরেছেন, এবং যার ফলে শর্ট টার্মটা বলেছেন, অর্থাৎ শ্যামরাকি কুলুরাকি দুই দিকে এসে চেষ্টা করতেছে। ধন্যবাদ। আমার মনে হয় গভর্নমেন্টের সাথে চাচ্ছে যে একটু কোঅপারেট করে বাইপার্টিজান হতে যাতে কিছু করা যায়। আচ্ছা, আমরা মোহাম্মদ করিম চৌধুরী আপনার কাছে একটু যেতে চাই। আমি আই থিঙ্ক প্রফেসর মাদ্রাস সাহেব অনেক সুন্দর করে সবকিছুই বলে ফেলেছেন, কিছু রাখেননি আমার জন্য। আমি শুধু একটু নির্ভয় দিব আমাদের যারা শ্রোতা রয়েছেন বা আমাদের যারা পলিটিশিয়ান আছেন, স্টপ গ্যাপ সলিউশন যেটা ফেডারেল বাজেটের সরকারি কর্মকাণ্ডের অর্থায়নের যে বাজেট, সেই ক্ষেত্রে যখনই মনে করবেন যে এই এরকম একটা শাটডাউন, গভর্নমেন্ট শাটডাউন হচ্ছে, there is nothing to be worried. Government will run as usual. Certain federal agencies will slow down, but never anything will shut down. যেমন করে আমাদের ডিফেন্সের যে সমস্ত যারা ফরেন কাজ বিভিন্ন জায়গায় রয়েছেন, দেশের বাইরে কর্মরত রয়েছেন, তাদের ফ্যামিলির কাছে যে চেকটা যাওয়ার কথা, সেই চেকটা হয়তো দেরি হবে, কিন্তু there will be no gap of payment, just delayed. So যেমন পোস্টাল সার্ভিস তারাও পয়সা পাবে। এই ক্ষেত্রে তারা একটা টার্ম ব্যবহার করে, আপনারা অনেক সময় শুনবেন, the federal agencies are furloughing, মানে কিছুদিনের জন্য কাজ থেকে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। বাট কাজ তারা ইমার্জেন্সি লোকগুলো, কতগুলো লোককে ইমার্জেন্সি হিসাবে তারা ডিক্লেয়ার করে, এবং ইমার্জেন্সি লোকজন ওই ফেডারেল সার্ভিসগুলোকে চালিয়ে নিয়ে যান। যাদেরকে পাঠিয়ে দিচ্ছেন তাদেরকেও ওই সময় তারা যে বেতন ভাতা মিস করেছেন সেটা পে করতে হয় পরবর্তীতে যখন বিলটা পাস হয়ে আসে। অতএব এই যে এটা একটা পলিটিক্যাল একটা ব্যবহার করা, এটাকে অনেকটা আমরা বলবো পলিটিক্যাল কোনো কিছু নেগোসিয়েশনে আসার জন্য এটাকে একটা বড় ধরনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, যে আমরা তোমার বাজেট ফান্ডিং করবো না, গভর্নমেন্টকে ফান্ডিং করবো না, ইফ গভর্নমেন্ট ডাজ নট প্রোভাইড আস দ্যাট কাইন্ড অফ অপরচুনিটি, নেগোসিয়েট করার একটা প্রক্রিয়া। অতএব যখনই আমরা শুনি যে এই ফেডারেল গভর্নমেন্ট শাটডাউন আসতেছে, তখন আমাদের মাঝে একটা ভয়ের ভীতির সৃষ্টি হয়। আশা করি আপনারা যারা মিডিয়াতে কাজ করেন সেই বিষয়টাতে কারোই ওয়েলফেয়ার চেক বন্ধ হবে না। ইট ক্যান বি ডিলেড। চেক বন্ধ হওয়ার ব্যাপার না, আসলে স্বাভাবিক কাজে কিছুটা বিঘ্ন হয় কিনা সেটাই প্রশ্ন। স্লো হবে, সার্ভিস উইল নেভার স্টপ, ইট উইল স্লো। It does not continue more than even 2 weeks. শোনো, এটা হচ্ছে যে আমেরিকা তো সুপার পাওয়ার, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ এবং সুন্দর দেশ। তো এই স্লো হয়ে যাওয়াটাও মানে অনেকটা ব্যাহত হয় জীবনযাত্রা, চিন্তা।
একটা টেনশন, এই যে দর কষাকষি, সেটি প্রশ্নটি করা হয়েছিল যে একটা দীর্ঘমেয়াদী একটা সমাধানে অন্তত এই জায়গাটিতে পৌঁছানো যায় কিনা। আপনি সুন্দরভাবেই এটি ব্যাখ্যা করেছেন। একটা সমস্যা আছে শামীম ভাই এখানে, যেটা আর কি আসলে করিম ভাই সুন্দরভাবে বলেছেন, বিশেষ করে ইম্প্যাক্টটা কি হয় আর কি, এটা আসলে দর্শক শ্রোতা মোর ইন্টারেস্টেড টু নো। তো এখানে আসলে যেটা হয় যে উনি যেটা বললেন আসলে ইম্প্যাক্টটা, ধরেন সোশ্যাল সেফটি নেট বা সিকিউরিটি বা এই ধরনের বা পোস্টাল ডিপার্টমেন্টের, কিন্তু কতগুলো ব্যাপার আছে যেমন ডিফেন্স, ডিপ্লয়মেন্ট আউটসাইড, এইগুলো কিন্তু দেখেন একদিনের লেটও কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু পে কনসিকুয়েন্সেস, ইউ হ্যাভ টু পে প্রাইস। ওই ইমার্জেন্সি ইয়াগুলোর জন্য কিন্তু খুব ডিফিকাল্ট আর কি, যেটা নিয়ে কিন্তু বারবার বলছিল দেখো আমাদের আর্ম ফোর্সেস আর গোইং টু বি এফেক্টেড বাই দিস। হ্যাঁ, ফার্লোতে যাক সেটা ঠিক আছে, কিন্তু আপনি বিশেষ করে যে এই সিরিয়াস ইস্যুগুলোতে কিন্তু একটু কনসার্ন আর কি। আদারওয়াইজ যে জিনিসটা আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন যে এই জাতীয় ক্ষেত্রে রাষ্ট্রপতি তার জরুরি ক্ষমতা বলে অনেক কিছু করে থাকেন, সংসদের অনুমতি নিতে হয় পরে, বাট হি হ্যাজ অথরিটি to fund the program if it is related to our national security and the people, citizen of American citizen safety. They will do anything. Rashtrapati can do this thing. He has that power, executive power. জি, আপনারা সুন্দরভাবে জিনিসটি সামনে তুলে ধরেছেন, ধন্যবাদ আপনাদেরকে। আবার একটু নির্বাচন প্রসঙ্গে ফিরি। নির্বাচনে যত আলোচনা, তার মধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আলোচনা বেশি। তিনি আলোচনা তৈরি করেন এবং আলোচনায় থাকতে পছন্দও করেন, এবং সারা জীবনভর তিনি গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথেও ছিলেন। সুতরাং তিনি মিডিয়া ব্যক্তিত্ব আগে থেকেই, এবং তিনি তার কৌশল দিয়েই হোক, তার বাকপটুতা কিংবা নানা ধরনের মানে সামনে কিভাবে মিডিয়াকে প্রেজেন্ট করতে হয়, নিজেকে কিভাবে মিডিয়ার সামনে প্রেজেন্ট করতে হয়, সেটি দিয়েই কিন্তু আলোচনায় তিনি থাকেন। এখন তিনি চান বা না চান, মামলাগুলোর কারণে আবার তিনি আলোচনায় থাকছেন। ইলিনয়ের প্রাইমারির ব্যালট থেকে নাম বাতিলে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। ক্যাপিটলে হামলার ঘটনাকে কেন্দ্র করে সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যালট থেকে বাতিলের রায় দেন কুক কাউন্টি সার্কিট বিচারক ট্রেসি পোর্টার। ইলিনয়ের একদল ভোটারের মতে 6 জানুয়ারি ক্যাপিটল হামলা উস্কে দেন তিনি। এমন একজন নেতাকে নির্বাচনে দেখতে চান না তারা। এ ধরনের আরও মামলা রয়েছে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে। প্রফেসর গোলাম মাতবর, এটি আসলে নির্বাচনে কি আদৌ শেষ পর্যন্ত প্রভাব ফেলবে? এমন কি হবে যে কয়েকটি স্টেটের ব্যালটে আসলেই তার নাম থাকবে না? আসলে আপনি যে প্রথমে যে বললেন যে ফর্মার প্রেসিডেন্টের মিডিয়া এবং ইগো, এটা আসলে উনি হয় কি, ওনার যেটা সবচেয়ে আছে, either you are going to be loyal to me or you are fired. So loyalty and fire, এই দুটো জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং উনি পছন্দ করেন যে মিডিয়াতে থাকতে, whatever you are going to cost for his rhetoric to the nation or the people of this country. দেখুন এখানে যে ইলিনয় যেটা আপিল করবে, এটা তো নো ডাউট ডেফিনেটলি, কিন্তু ইলিনয় যে পয়েন্টটা যেটা এনেছেন, যেটা বা কলোরাডোতে যে পয়েন্টটা তারা আনছেন, যে সিভিল রাইট মুভমেন্টের 14th অ্যামেন্ডমেন্টে ক্লিয়ারলি বলা আছে, a person who engaged in insurrection or have given aid or comfort to insurrection. এখন দেখুন এই যে দুটো জিনিস, সরাসরি হয়তো সে পার্টিসিপেট করেছে অথবা সে এটাকে প্রভাবিত করেছে। ক্লিয়ারলি বাংলায় যদি আমরা দেখি আর কি, নট লাইক ওয়ার্ড ফর ওয়ার্ড। এখন জানুয়ারি আমরা জানি যে ঘটনাটা আমরা যে কংগ্রেসে হয়েছে, ক্যাপিটালকে ভ্যান্ডালাইজ করা হয়েছে, স্টেট ওয়ে আমরা দেখছি বা বিভিন্ন এভিডেন্স যেগুলো আসছে, এখনো তো হিয়ারিং হবে, এটা চলছে অনেকগুলো স্টেটে, যেমন ইলিনয় ইজ ওয়ান অফ দ্যাম। এটাই হচ্ছে বড় কোয়েশ্চন। সো ইটস গোয়িং টু বি ইভেন্চুয়ালি গোয়িং টু বি ডিটারমাইন্ড বাই দ্য সুপ্রিম কোর্ট। এখন যেটা সবচেয়ে বড় 91 যে চার্জেস গুলো তার এগেনস্টে ঝুলছে, অনেকগুলো আমরা জানি যে অনেক সে অ্যাপিল অনেকগুলোই করবে, সবগুলোই করবে, কিন্তু কথা হচ্ছে যে এগুলো এত সময় নিয়েছে। এখন নভেম্বর ইজ নট টু ফার, জুলাইতে বোধহয় অ্যানাউন্স করবে ক্যান্ডিডেট গুলো। আলটিমেটলি যখনই সে ক্যান্ডিডেট হয়ে যাবে আরএনসির কনফারেন্সে, তখন দেখা যাবে যে ইট উড বি রিয়েলি ডিফিকাল্ট ফর জাস্টিস ডিপার্টমেন্ট, দোজ ফর, আমি জাস্টিস ডিপার্টমেন্টের কথা বলছি, আমি গভর্নমেন্টের কথা বলছি না, বিকজ দে আর
ইন কন্ট্রোল ফর দোজ লাইক 91 কেস যেগুলো হচ্ছে কোর্টে আর কি, তখন কিন্তু ইটস গোইং টু ভেরি ডিফিকাল্ট। এবং এইটাই কিন্তু তারা চাচ্ছিল বারবার, যত ডিলে করা যায় কন্টিনিউয়াসলি পুশ করছে তার লয়ারেরা, এগুলোকে যত দেরি করা যাবে ডিলে করলে দ্যাট উইল গো ইন হিজ ফেভার, এন্ড দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি আমরা একেবারে এটা তো দেয়ার ইজ নো ডাউট। আমরা অনুষ্ঠানটির শেষের দিকে যাচ্ছি। আমরা এই বিষয়ে মোহাম্মদ করিম চৌধুরী আপনার একটু মতামত নিয়ে অনুষ্ঠানটি আমরা আজকের মতো শেষ করতে হবে, শেষের দিকে আছি একদম। আপনি মিউট আছেন, সাউন্ড। ইলিনয় যে এনফোর্সমেন্টের কথা বলছে ব্যালটে, তাদের ডোনাল্ড ট্রাম্পকে তারা চান না, এটার সাথে একটা মৌলিক একটা ডিফারেন্স এস বিফোর ফ্রম টেক্সাস, যে ফেডারেল আইন নিয়ে কথা বলার প্রসঙ্গে আমরা একটু আগেই কথা বলছিলাম, যে সেই ক্ষেত্রে ফেডারেল লকে ইমিগ্রেশনের সাথে কন্ট্রাডিক্ট করে স্টেট কিছুটা করতে চাচ্ছে, যার ফলে ফেডারেল কোর্ট সেটাকে বলছে নো, ইউ ডু নট হ্যাভ দ্যাট জুরিসডিকশন টু ডিসাইড অন ইমিগ্রেশন ইস্যু, ইট ইজ টোটালি কনস্টিটিউশনালি আপ অন ফেডারেল গভর্নমেন্ট। আর এখানে ইলিনয় যেটা করতে চাচ্ছে, দে আর ট্রাইং টু এনফোর্স দ্য ফেডারেল ল। এখন সেই ক্ষেত্রে অফকোর্স ডোনাল্ড ট্রাম্প সেখানে অ্যাপিল করবেন, এবং অ্যাপিলে উনি ডিলে ট্যাকটিক যেটা ব্যবহার করছেন সবগুলো কোর্টেই সেখানে করবেন। এবং আমি ব্যক্তিগতভাবে কোনো লয়ার নয়, তবে রাজনীতির একজন কর্মী হিসাবে, আমেরিকান রাজনীতির, আমি মনে করি ইলিনয় ভোটারদের এই দাবি যুক্তিসঙ্গত, এবং ইতিমধ্যেই সেটা জাতীয়ভাবে স্পেশাল প্রসিকিউশনের মধ্য দিয়ে, সংসদীয় যে তদন্ত কমিটি হয়েছে তার মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে। ইনসারাকশনের ক্ষেত্রে তার যে উস্কানিদাতা, সাপোর্টিভ, এবং সে নিজেই যে জড়িত ছিল তার যথেষ্ট প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে। উই আর জাস্ট ওয়েটিং টু গেট দ্য ভার্ডিক্ট অ্যান্ড ডিসপোজিশন ফ্রম ইউএস ফেডারেল গভর্নমেন্ট। বিফোর আই ফিনিশ, আপনারা জানেন যে কানাডিয়ান প্রাইম মিনিস্টার ব্রায়ান মেলোরি, যিনি নাফতাকে করেছিলেন 1992 সালে, আমরা যখন ইউনিভার্সিটির ছাত্র তখন তিনি নাফতা করেছিলেন, আজকে তিনি মারা গিয়েছেন। যথেষ্ট স্ক্যান্ডাল, তার সফলতা ব্যর্থতা নিয়ে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি, যার নাফতার কারণে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য, যেটা আমেরিকা মেক্সিকার সাথে কানাডার একটা বড় ধরনের বাণিজ্যিক যে একটা চুক্তি, সেটার কারণে আমরা আজও অনেক সুফল পাচ্ছি। আর অন্যদিকে আমি আরেকটু কথা যোগ করব, যে 6টি স্টেট, যেটাকে আমরা সুইং স্টেট বলি, সেই 6টি স্টেটে যদি ডেমোক্রেটরা বর্তমানে যেই সংকটে রয়েছে এই সংকট ওভারকাম না করতে পারে, তাহলে মিলিয়নস অফ 3 মিলিয়ন না 10 মিলিয়ন এক্সট্রা ভোটার পাওয়ার পরেও হয়তো দে উইল লুজ দ্য হোয়াইট হাউস। সো ডেমোক্রেটস আর ফেসিং হিউজ থ্রেট because of Middle East and Ukraine, because of our foreign policy. If White House failed to address that Middle Eastern crisis, they will lose the swing states. Electoral board does not. I have the whole count. I was counting those electoral board. No way Democrat can take the presidency if they fail to address this thing. আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। আশা করছি খুব শিগগিরই আবারও আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি আমরা শেষ করব, তবে বাংলাদেশে মর্মান্তিক একটি অগ্নিকাণ্ডের খবরের আপনারা এরই মধ্যে জেনে গেছেন, যেহেতু প্রত্যেকের হাতেই মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, তার মধ্যে বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রচণ্ডভাবে সক্রিয় এই মুহূর্তে। ফলে বাংলা ভাষাভাষী গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু এই খবরটি গুরুত্ব সহকারে আসছে। সেটি হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকার বেইলি রোডের 6 তলা একটি ভবনে আগুনে মৃতের সংখ্যা কিন্তু বাড়ছে। সবশেষ আমরা একটি খবর দেখছি, সেটি হচ্ছে এখন পর্যন্ত 43 জনের মৃত্যুর তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তবে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন তিনি পুলিশ হাসপাতালে একজনকে মৃত দেখেছেন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 44 জনে, এবং অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ফলে মানে মর্মান্তিক এই দুর্ঘটনায় অনেক হতাহতের যে আশঙ্কা, সেটি তো এরই মধ্যেই আমরা দেখছি, এবং সেই আশঙ্কা থেকেই এখন আরও বেশি মর্মান্তিক দিকেই যাচ্ছে, কারণ অনেকের মৃত্যুর খবরও কিন্তু আসছে। আমরা সেই সব যারা এই মর্মান্তিক ঘটনায় মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। একই সঙ্গে সেই পরিবারগুলোকেও
আমরা সহমর্মিতা জানাচ্ছি এবং আমরা আশা করছি যারা আহত হয়েছেন আমরা প্রার্থনা করছি তারা যেন আরোগ্য লাভ করেন। আর একটি হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাগুলো আছে এটি কিন্তু তার মধ্যে একটি। আমরা জানি 2010 সালের 3 জুন পুরনো ঢাকার নিমতলিতে রাসায়নিক গুদাম থেকে ছড়ানো আগুনে 124 জনের মৃত্যু হয়েছিল। চুরিহাট্টায়, এটি চকবাজার চুরিহাট্টায় আমরা 2019 সালের 20 ফেব্রুয়ারি 71 জনের প্রাণহানি হয়েছিল। বনানীতে 2019 সালের 28 মার্চ FR টাওয়ারে আগুনে 27 জন মর্মান্তিকভাবে মারা গিয়েছিলেন। ফলে বোঝা যাচ্ছে যে বেইলি রোডের এই ঘটনাটিও অনেক মর্মান্তিক এবং আমরা এই ঘটনাগুলো আর চাই না। তার জন্যে সর্বস্তরে যে সচেতনতা যেমন প্রয়োজন, অনেক ধরনের সংস্কার প্রয়োজন এবং দুর্ঘটনা যেন না ঘটতে পারে তার জন্য যেমন আমাদেরকে সতর্ক থাকতে হবে, ব্যবস্থাপনাগুলোকেও অনেক ক্ষেত্রে ঢেলে সাজাতে হবে। আমরা এই ঘটনায় গভীর দুঃখ এবং সমবেদনা প্রকাশ করে আজকের মতো শেষ করছি। দেখা হবে শিগগিরই। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।